আসসালামু আলাইকুম দর্শক, স্বাগত জানাচ্ছি আরটিভির সন্ধ্যা সংবাদে। আপনাদের সঙ্গে রয়েছি আমরা দুজন, আমি আফসানা সুরাইয়া এবং আমি ফারজানা তানি। তীব্র গ্যাস সংকটে ভুগছে দেশ। শিল্প কারখানায় উৎপাদন নেমেছে অর্ধেকে। ছুটি ঘোষণা করতে বাধ্য হয়েছে গ্রিন প্লাটিনাম সার্টিফাইড কারখানা, ডিজাইনার, ফ্যাশন সহ বহু প্রতিষ্ঠান। দ্রুত গ্যাস না পেলে অন্তত $1.5 বিলিয়ন ক্ষতির শঙ্কায় ব্যবসায়ীরা। যদিও শীঘ্রই পরিস্থিতি স্বাভাবিক হবে বলছেন সংশ্লিষ্টরা। তবে এলএনজি টার্মিনাল বেসরকারি মালিকানায় পরিচালিত হওয়ায় দেশের জ্বালানি নিরাপত্তা নিয়ে শঙ্কিত ভুক্তভোগীরা। সর্দার রাজীবের রিপোর্টে থাকছে বিস্তারিত। এটি আন্তর্জাতিক সনদপ্রাপ্ত ডিজাইনার ফ্যাশন লিমিটেডের একটি সুইং অপারেটিং ফ্লোরের দৃশ্য। গ্যাস সংকটে উৎপাদন ব্যাহত হওয়ায় সোমবার থেকে কর্মীদের ছুটি দিতে বাধ্য হয়েছে প্রতিষ্ঠানটি। কাজ বন্ধ হওয়ায় কোম্পানিটির প্রতিদিন লোকসান অন্তত 4 কোটি টাকা। এতে চরম ঝুঁকিতে পড়েছে প্রায় 8,000 শ্রমিকের কর্মসংস্থান। ফ্লোরটা দেখতে পাচ্ছেন, এখানে 2,000 মানুষ কাজ করে, নিচে আরও 2টা ফ্লোর আছে, সেখানে আরও 2,000-6,000 লোক আছে, আর সব অলটুগেদার এখানে মোটামুটি আমাদের 7,500 মতো লোক কাজ করে। তো এতে করে তো আমরা একদম নিঃস্ব হয়ে যাচ্ছি। গ্যাসের জন্য আমাদের কোম্পানি বন্ধ হয়ে গেছে অর্ধেক বেলা কাজ হওয়ার পরে। কালকেও খুলবে কি জানি না। এভাবে এরকম থাকলে কেমন করে আমাদের পরিবার চলবে, কেমন করে আমরা চলবো? উৎপাদন সচল রাখতে যে কোনো মূল্যে গ্যাসের দাবি জানিয়েছে রপ্তানিমুখী দেশের শীর্ষ এই প্রতিষ্ঠানটি। ম্যানুফ্যাকচারিং তথা আরএমজি সেক্টর, এটা হেভি পাওয়ার লাগে, যেহেতু হিউজ ম্যান পাওয়ার থাকে। আমরা তিতাস গ্যাসের সাপ্লাই গ্যাস দিয়ে ফ্যাক্টরি চালাতাম, সেটার সাপ্লাই এখন জিরো। সো যেহেতু সাপ্লাই গ্যাস জিরো আছে, আইদার আমাদেরকে তিতাস কর্তৃপক্ষ গ্যাস দিতে হবে, নতুবা আমাদেরকে সিএনজির মাধ্যমে সিএনজি গ্যাস দেওয়ার জন্য পারমিশন দেওয়া লাগবে, সেটার ব্যবস্থা করে দিতে হবে। তীব্র গ্যাস সংকটে ভুগছে অন্যান্য শিল্প কারখানাও। কোথাও উৎপাদন নেমেছে অর্ধেকে, আবার কোথাও বন্ধ করে দেওয়া হয়েছে। এতে চিন্তার ভাঁজ ছোট কোম্পানিগুলোতেও। 15-20 দিন এরকম থাকে, তাহলে তো আমাদের উৎপাদন একবারে জিরো হয়ে যাবে। তখন তো আমাদের কোনো কিছু করা সম্ভব হবে না। আমাদের ব্যাংক লোন থাকে, ব্যাংক লোনগুলো দিতে হয়। এগুলো তো প্রত্যেক ব্যাংক লোন তো আমাদের মানবে না যে গ্যাস আছে কি নাই। উৎপাদন না হলে তো আমরা ব্যাংক লোনগুলো দিতে পারবো না। তখন আমরা বিরাট ক্ষতির সম্মুখীন হয়ে যাবো। গ্যাস সংকটে অর্থনৈতিক ধস নামার শঙ্কায় ব্যবসায়ী সংগঠনগুলো। এর পেছনে সরকারের দুর্বল ব্যবস্থাপনাকে দায়ী করছেন তারা। আমাদের যদি মাসে মিনিমাম $3 বিলিয়ন রপ্তানি হয়, তো $3 বিলিয়ন রপ্তানির জায়গায় যদি 20 দিন যদি আমার উৎপাদন বন্ধ থাকে, তাহলে 2/3 আমার উৎপাদন ব্যাহত হবে। মিনিমাম 50%, অর্থাৎ $1.5 বিলিয়ন মতো উৎপাদন আমাদের ব্যাহত হবে এই 20 দিনে। একটা মহা সংকটের দিকে আমরা যাচ্ছি। বিতরণ প্রতিষ্ঠান তিতাসের দাবি, চাহিদার তুলনায় অনেক কম গ্যাস পাওয়ায় এই সংকটের তৈরি হয়েছে। তবে কবে নাগাদ পরিস্থিতি স্বাভাবিক হতে পারে তা জানে না জাতীয় সঞ্চালন প্রতিষ্ঠান জিটিসিএল। এ বিষয়ে ক্যামেরায় কথা না বললেও এলএনজি আমদানিকারক আরপিজিসিএল জানিয়েছে, টার্মিনালের ত্রুটির কারণে জাতীয় গ্রিডে গ্যাস সরবরাহ ব্যাহত হচ্ছে। আর পেট্রোবাংলা বলছে, শিল্প কারখানা সহ জনজীবনে স্বস্তি ফেরাতে দ্রুত সময়ে গ্যাস সরবরাহ স্বাভাবিক করতে চেষ্টা চলছে। যান্ত্রিক ত্রুটি সহ অগ্নিকাণ্ডের কারণ জানিয়ে 21 জুলাই থেকে বন্ধ রয়েছে এক্সিলারেট এনার্জির 600 মিলিয়ন ঘনফুট ক্ষমতার ভাসমান এলএনজি টার্মিনাল। এতে তীব্র ভোগান্তিতে পড়েছে শিল্প কারখানা ও বাসাবাড়ি সহ সিএনজি স্টেশনগুলো। সর্দার রাজীব, আর টিভি, ঢাকা। রাজধানীর বেশিরভাগ আবাসিক এলাকায় দীর্ঘ সময়ে গ্যাস না থাকায় ভোগান্তি পোহাচ্ছেন বাসিন্দারাও। কোথাও কোথাও গভীর রাতে গ্যাস এলেও ভোররাতেই তা চলে যাচ্ছে। দীর্ঘ লাইনে দাঁড়িয়েও যানবাহন চালকদের মিলছে না কাঙ্ক্ষিত সেবা। একদিকে নষ্ট হচ্ছে কর্মঘণ্টা, অন্যদিকে সম্মুখীন হতে হচ্ছে আর্থিক ক্ষতির। দ্রুতই এই অবস্থার সমাধান চান নগরবাসী। সকালে খুব ভোরবেলা উঠি, ওইটা রান্নাটা চুলা ভাতের জন্য পানিটা দেই, পানিটা গরম হইতে না হইতে গ্যাসটা চলে যায়। জীবনমানের উপরে আমাদের প্রভাব পড়ছে এবং আমাদের ব্যয়ভার মেটাতে আমাদের অনেক কঠিন হয়ে যাচ্ছে, হিমশিম খেতে হচ্ছে। সারা দিনের মধ্যে গ্যাস থাকেই না, রাতে যেটা আসে সেটাও খুব সীমিত। ইলেকট্রিক চুলে ব্যবহার করতেছে, এতে গ্যাসের বিল দিতেছে। যারা ভাড়া থাকে তারাও গ্যাসের বিল দিতে চাচ্ছে না। এখন খুবই চাপ পড়তেছে, খুব বিরক্তকর। 3.5 ঘন্টা থাকতে হয় প্রতিটা দিন। তারপর আবার গ্যাসের কোনো প্রেশার নাই, হাওয়া ঢোকে বেশি। যখন লাইনে গ্যাস থাকে তখন আমরা গ্যাস দিই, যখন লাইনে গ্যাস না তখন আমরা বন্ধ করে বসে দেন, আমাদের কিছু করার নাই।
দেশের শিল্প খাতে চলমান তীব্র গ্যাস সংকট সমাধানে দ্রুত ও জরুরি উদ্যোগ নেওয়ার আশ্বাস দিয়েছেন প্রধানমন্ত্রী তারেক রহমান। সকালে সচিবালয়ে টেক্সটাইল খাতে সমস্যা সমাধানে ব্যবসায়ীদের সঙ্গে বৈঠকে এই আশ্বাস দিয়ে প্রধানমন্ত্রী বলেন, সময়োপযোগী সিদ্ধান্ত না নেওয়ার কারণেই শিল্প খাতে গ্যাসের সংকট তৈরি হয়েছে। সরকার প্রধানের সঙ্গে বৈঠকের পর এসব তথ্য জানিয়েছেন বাংলাদেশ টেক্সটাইল মিলস অ্যাসোসিয়েশন BTMA সভাপতি শওকত আজিজ রাসেল। বিল্লাল হোসেনের রিপোর্টে থাকছে বিস্তারিত। মহেশখালীর একটি ভাসমান LNG FSRU টার্মিনালের কারিগরি ত্রুটির কারণে এক সপ্তাহ ধরে সারা দেশে দেখা দিয়েছে তীব্র গ্যাস সংকট। এই সংকটের ফলে শিল্প উৎপাদন ব্যাহত হওয়ার পাশাপাশি বন্ধ হচ্ছে অনেক কারখানা। সংকট সমাধানে সচিবালয়ে প্রধানমন্ত্রীর সাথে সাক্ষাৎ করেন বাংলাদেশ টেক্সটাইলস মিলস অ্যাসোসিয়েশনের নেতারা। বৈঠকের পর সভাপতি শওকত আজিজ রাসেল বলেন, শিল্প খাতে গ্যাসের সংকট সমাধানে আশ্বাস দিয়েছেন প্রধানমন্ত্রী তারেক রহমান। গ্যাসের যে সংকটটা আছে এটা তো নতুন সংকট না, এটা অনেক পূর্বের। আপনার সময় উপযোগী সিদ্ধান্তগুলো নেওয়া হয়নি বলেই আজকে এই সংকটটা। তো উনি দুটো FSRU স্থাপন করবেন বলে বলেছেন এবং এটা নিয়ে বহির্বিশ্বে ওনাদের আলোচনাও চলছে। তিনি জানান, প্রধানমন্ত্রী টেক্সটাইল খাতের পরিস্থিতি বোঝার চেষ্টা করেছেন। এ খাতের সমস্যার সমাধানে সরকারের আন্তরিকতায় উদ্যোক্তারা উৎসাহিত বোধ করছেন। আমাদের কথা যে শোনা হচ্ছে, এটা গত 17 বছর যদি আমাদের শুনতো তাহলে আজকে আমাদের এই দুরহ অবস্থা হইতো না। আমাদের এত মিল আমি এটা স্পষ্ট করে বলতে পারি। আমরা ভীষণভাবে উৎসাহিত বোধ করছি। এখন বাকিটা হচ্ছে আমাদের গ্যাস, বিদ্যুৎ এগুলা একটু ঠিক করে নিয়ে আসা, ব্যবসা করার একটা পরিবেশ তৈরি করা। পুরোপুরি বন্ধ বা আংশিক ক্ষতিগ্রস্ত কারখানাগুলো চিহ্নিত করতে প্রধানমন্ত্রী নির্দেশ দিয়েছেন বলেও জানান BTM-এর সভাপতি। ভেরিফিকেশন করে আমার কাছে নিয়ে আসো, তাহলে আমরা আইডেন্টিফাই করব কোন ফ্যাক্টরিকে আপনার রুখে দাঁড়ানোর জন্য সাপোর্ট করা যায়, কাকে করা যাবে না। বিল্লাল হোসেন, RTV, ঢাকা। দেশের যুব সমাজের অদম্য শক্তি, উদ্যম ও অগ্রগতির আকাঙ্ক্ষাই দেশকে সমৃদ্ধির পথে এগিয়ে নিয়ে যাবে বলে মন্তব্য করেন স্থানীয় সরকার মন্ত্রী মির্জা ফখরুল ইসলাম আলমগীর। বলেন, অর্থনৈতিক সংকট থাকলেও তরুণদের ত্যাগের বিনিময়ে জুলাই গণঅভ্যুত্থান দেশকে নতুন করে সাজানোর সুযোগ এনে দিয়েছে। সমাজ কল্যাণ মন্ত্রী ডাক্তার AZM জাহিদ হোসেন অভিযোগ করেন, একটি গোষ্ঠী অহেতুক উত্তেজনা সৃষ্টি করে ফ্যাসিবাদ পুনর্বাসনের পথ তৈরি করতে চায়। তাদের রাজপথেই জবাব দেওয়া হবে বলেও হুঁশিয়ারি দেন তিনি। আলাদা অনুষ্ঠানে এসব কথা বলেন তারা। ওয়ালিদ সিদ্দিকীকে সঙ্গে নিয়ে রুদ্র রফিকের রিপোর্ট। রাজধানীর তেজগাঁওয়ে আহসানুল্লাহ ইউনিভার্সিটি অব সায়েন্স অ্যান্ড টেকনোলজিতে বিতর্ক প্রতিযোগিতার সমাপনী অনুষ্ঠানে যোগ দেন স্থানীয় সরকার মন্ত্রী ও বিএনপি মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর। এ সময় তিনি বলেন, গণঅভ্যুত্থান ও তরুণদের রক্তের বিনিময়ে বাংলাদেশকে নতুন করে সাজানোর একটা বড় সুযোগ তৈরি হয়েছে। এত বড় বড় চ্যালেঞ্জ রয়েছে যে সেই চ্যালেঞ্জগুলোকে মোকাবেলা করে রাতারাতি সব কিছু হয়ে যাবে এটা মনে করার কোনো কারণ নেই। কি তরুণরা তাদের যে ক্ষমতা নিয়ে একটা ফ্যাসিবাদকে একটি দিয়ে একটা গণতান্ত্রিক পরিবেশ সৃষ্টি করেছে, উদার একটা গণতান্ত্রিক ব্যবস্থাকে প্রতিষ্ঠা করবার সুযোগ এনে দিয়েছে। এই জিনিসটা কিন্তু আমাদের জন্য একটা বিরাট পাওয়া বলে আমি মনে করি। কাকরাইলের ডিপ্লোমা ইঞ্জিনিয়ার্স ইনস্টিটিউশনে স্বেচ্ছাসেবক দলের সাবেক সভাপতি শফিউল বারী বাবুর মৃত্যুবার্ষিকীর আলোচনায় যোগ দেন সমাজ কল্যাণ মন্ত্রী ও বিএনপির স্থায়ী কমিটির সদস্য ডাক্তার AZM জাহিদ হোসেন। এ সময় তিনি বলেন, বিএনপি ও এর শীর্ষ নেতাদের নিয়ে কটু কথা বললে জনগণ বসে থাকবে না। রাজনীতির মাঠে আপনি গালিগালাজ করবেন আর সবাই চুপচাপ সাধারণ মানুষ বসে থাকবে, এটা তো চিন্তা করার কোনো কারণ নেই। অহেতুক মানুষকে উত্তেজিত করে দেশকে বিপদগ্রস্ত করা এবং স্বৈরাচারের রাস্তাকে খুলে দেওয়ার যে ষড়যন্ত্রে আপনারা নেমেছেন, এটি বিএনপি বা বিএনপির নেতা কর্মীরা জীবিত থাকা অবস্থায় বাংলাদেশে বাস্তবায়ন হওয়ার কোনো সুযোগ নাই। এ সময় মৎস্য ও প্রাণী সম্পদ প্রতিমন্ত্রী সুলতান সালাউদ্দিন টুকু বলেন, বিএনপির উদারতার সুযোগ নিয়ে ৭১-এর পরাজিত শক্তি দলটির বিরুদ্ধে ষড়যন্ত্র করছে। বিএনপিকে এই সমস্ত পরাজিত শক্তি ৭১-এ যাদের ভূমিকা, বিতর্কিত ভূমিকা, যাদেরকে এই দেশের মানুষ রাজাকার হিসাবে চিহ্নিত করেছে, তারা বিএনপিকে ফেলে দিতে চায়। অন্যদিকে নয়াপল্টনে দলের কেন্দ্রীয় কার্যালয়ে সংবাদ সম্মেলনে সিনিয়র যুগ্ম মহাসচিব রুহুল কবির রিজভী বলেন, উস্কানিমূলক ও অশ্রাব্য ভাষায় কথা বললে গণতন্ত্রের পরিবেশ নষ্ট হয়। এ সময় জুলাই গণঅভ্যুত্থান নিয়ে দলের কর্মসূচি ঘোষণা করেন তিনি। আগামী ৪ আগস্ট কৃষিবিদ ইনস্টিটিউশনে একটি বিশেষ আলোচনা সভার আয়োজন করা হয়েছে। রুদ্র রফিক, RTV, ঢাকা।
দায়িত্ব গ্রহণের পর প্রথমবারের মতো বাংলাদেশে নিযুক্ত ভারতের হাইকমিশনার দীনেশ ত্রিবেদী পররাষ্ট্রমন্ত্রী ডক্টর খলিলুর রহমান ও পররাষ্ট্র প্রতিমন্ত্রী শামা ওবায়দ ইসলামের সঙ্গে সৌজন্য সাক্ষাৎ করেছেন। বিকেলে পররাষ্ট্র মন্ত্রণালয়ে পৃথক বৈঠকে দুই দেশের পারস্পরিক স্বার্থকে অগ্রাধিকার দিয়ে বাংলাদেশ ভারত সম্পর্ক আরও এগিয়ে নেওয়ার বিষয়ে গুরুত্ব আরোপ করা হয়। বৈঠক শেষে পররাষ্ট্রমন্ত্রী বলেন, স্বার্থের ভিত্তিতে ঢাকা দিল্লির সম্পর্ক এগিয়ে নেওয়া হবে এবং অভিন্ন স্বার্থ সংশ্লিষ্ট বিষয়ে ঘনিষ্ঠ যোগাযোগ ও বিদ্যমান সহযোগিতা জোরদারে উভয় পক্ষ একমত হয়েছে। এদিকে ব্রিক্স শীর্ষ সম্মেলন উপলক্ষে প্রধানমন্ত্রী তারেক রহমানের সম্ভাব্য ভারত সফর প্রসঙ্গে দীনেশ ত্রিবেদী বলেন, এই সিদ্ধান্ত সম্পূর্ণ বাংলাদেশের প্রধানমন্ত্রীর। তবে তিনি বাংলাদেশের প্রধানমন্ত্রীর ভারত সফরের অপেক্ষায় রয়েছেন এবং নিকট ভবিষ্যতে এ সফর বাস্তবায়িত হবে বলে আশাবাদ ব্যক্ত করেন। আগামীতে আমাদের দুই দেশের সম্পর্ক পারস্পরিক স্বার্থ সামনে রেখে এবং আমি বাংলাদেশ ফার্স্ট এটা সার্বভৌম সমতার ভিত্তিতে আমরা এগিয়ে নিয়ে যাব। We have opened up the visas, as you know. So from both sides, for the mutual benefits of people from India and Bangladesh both, they are extremely happy. পুলিশের ব্যারিকেড ভেঙে হবিগঞ্জের পথে রওনা হয়েছেন এনসিপি শীর্ষ নেতারা। বিকেল 5টার দিকে শ্রীমঙ্গল উপজেলার সাতগাঁও এলাকায় এই ঘটনা ঘটে। এর আগে বিকেল 4টার দিকে ঢাকা সিলেট মহাসড়কের এনসিপির গাড়িবহর আটকে দেয় পুলিশ। এ সময় পুলিশের সঙ্গে নেতাদের তীব্র বাকবিতণ্ডা হয়। বহরে উপস্থিত ছিলেন এনসিপির আহ্বায়ক নাহিদ ইসলাম, মুখ্য সংগঠক সার্জিস আলম, নাসিরুদ্দিন পাটোয়ারি ও হাসনাত আবদুল্লাহ প্রমুখ। হবিগঞ্জে পূর্ব ঘোষিত সমাবেশ ও ছাত্রদলের পাল্টা কর্মসূচিকে কেন্দ্র করে জেলা প্রশাসন 144 ধারা জারি করায় এনসিপি সেখানে সংবাদ সম্মেলনের ঘোষণা দিয়েছিল। পুলিশি বাধা উপেক্ষা করে শেষ পর্যন্ত তারা নির্ধারিত গন্তব্যের উদ্দেশ্যে রওনা হন। দর্শক, হবিগঞ্জের বাহুবলে আবারও পুলিশের বাধার মুখে এনসিপির গাড়িবহর। সেখান থেকে সরাসরি যুক্ত হচ্ছে সহকর্মী শহীবুর রহমান। শহীবুর, এনসিপির গাড়িবহর এই মুহূর্তে কোথায় অবস্থান করছে এবং নেতা ও পুলিশের বক্তব্য কি, সে বিষয়ে বিস্তারিত জানাবেন আমাদের। আফসানা, আপনি জানেন যে গতকালকে হবিগঞ্জে এনসিপির জুলাই পদযাত্রার কে কেন্দ্র করে যে ছাত্রদল এবং নাসিরুদ্দিন পাটোয়ারির উপরে যে তাদের হামলাটা হয়েছিল, সেই হামলার প্রতিবাদে আজকে এনসিপির কেন্দ্রীয় ঘোষণা অনুযায়ী তারা হবিগঞ্জে বিকাল 3টায় একটি বিক্ষোভ সমাবেশ করার কথা ছিল, কিন্তু সকালে হবিগঞ্জ জেলা প্রশাসক 144 ধারা জারি করায় হবিগঞ্জে কোনো ধরনের মিছিল এবং বিক্ষোভ হয় নাই, যে কারণে মৌলভীবাজার থেকে যখন এনসিপির কেন্দ্রীয় নেতারা হবিগঞ্জের উদ্দেশ্যে রওনা দিয়েছিলেন, তখন বাহুবল উপজেলার যে মুসাই নামক স্থানটি রয়েছে সেখানে পুলিশের বাধার সম্মুখীন হন এনসিপির যে আহ্বায়ক এবং নাহিদউদ্দিন সহ তার সফর সঙ্গী যারা ছিলেন। আমি এখনো দাঁড়িয়ে আছি সেই জায়গাটিতে, আপনাকে দেখানোর চেষ্টা করছি যে কিছু নেতাকর্মী কথা বলছেন যে তাদেরকে যাওয়ার জন্য। কিছুক্ষণ আগে হাসনাত আবদুল্লাহ আমাদের হবিগঞ্জের যিনি এসপি রয়েছেন ওনার সঙ্গে কথা বলছিলেন। উনি যেমনটা বলছিলেন যে আমরা হবিগঞ্জে যাব এবং আমাদের গতকালকে যে নেতাকর্মী আহত হয়েছে সেই আহতদের ব্যাপারে থানায় মামলা করে আমরা চলে আসব, কিন্তু পুলিশ প্রশাসন তাদেরকে দিচ্ছে না। পুলিশ প্রশাসনের কথা হয়েছে যে আমরা 144 ধারা জারি হয়েছে, এখানে আইন ভঙ্গ হবে, বিশৃঙ্খলার সৃষ্টি হওয়ার সম্ভাবনা আছে। সে কারণে তারা এই যে বাহুবল উপজেলার যে মুসাই নামক স্থানটি রয়েছে সেখানে তাদের গাড়িবহর আটকে দিয়েছে। প্রায় এখন পর্যন্ত 5 ঘন্টা হবে তারা এখানে আটক আছে। তারা কিছুক্ষণ আগে কথা বলছিলাম যে এনসিপির যে নেত্রী সামান্ত রহমান রয়েছে, উনি যেমনটা জানিয়েছিলেন যে বিগত দিনের মতোই কিন্তু আমাদেরকে প্রতিহত করা হয়েছে। আমরা শান্তিপূর্ণভাবে আমাদের যে নেতাকর্মী, তাদের একটি কর্মীর যে চোখ গতকালকে নষ্ট হয়ে গেছে, সেই কারণেই মূলত তারা তাদের বিচারের জন্য হবিগঞ্জ থানায় তারা একটি অভিযোগ দায়ের করার কথা বলছেন, কিন্তু প্রশাসন তাদের নিরাপত্তা চিন্তা করে কিন্তু সেখানে যেতে বারণ করছেন। আফসানা, এই ছিল হবিগঞ্জের এনসিপির পদযাত্রার যে সর্বশেষ পরিস্থিতি। ধন্যবাদ আপনাকে। নির্দিষ্ট কোনো মামলা না থাকলে কোনো ব্যক্তিকে শোন অ্যারেস্ট, গ্রেপ্তার কিংবা অন্য কোনোভাবে হয়রানি করা যাবে না। হাইকোর্টের এই আদেশ স্থগিত করেছে আপিল বিভাগ। একই সঙ্গে এই সংক্রান্ত হাইকোর্টের রুল 4 সপ্তাহের মধ্যে নিষ্পত্তির নির্দেশ দিয়েছে আদালত।
সকালে প্রধান বিচারপতি জুবায়ের রহমান চৌধুরীর নেতৃত্বাধীন আপিল বিভাগ এই আদেশ দেন। আদালতে রাষ্ট্রপক্ষে শুনানি করেন অ্যাটর্নি জেনারেল ব্যারিস্টার মোহাম্মদ রুহুল কুদ্দুস কাজল। আবেদনের পক্ষে শুনানি করেন জ্যেষ্ঠ আইনজীবী ব্যারিস্টার সারা হোসেন। এর আগে কোনো ব্যক্তির বিরুদ্ধে মামলা না থাকলে তাকে শোন অ্যারেস্ট, গ্রেপ্তার কিংবা অন্য কোনোভাবে হয়রানি করা যাবে না বলে রায় দেয় হাইকোর্ট। কয়েকজন ব্যক্তির ক্ষেত্রে এই রায় দেয়া হয়। পরে এই রায়ের বিরুদ্ধে আপিল বিভাগে আবেদন করে রাষ্ট্রপক্ষ। নির্বাচন কমিশনের অতিরিক্ত সচিব হিসেবে শামসুল আলমের চুক্তিভিত্তিক নিয়োগ বাতিলের দাবি জানিয়েছে বাংলাদেশ জামায়াত ইসলামী। দলটির অভিযোগ, বিএনপির রাজনীতির সঙ্গে সম্পৃক্ত একজন ব্যক্তিকে সাংবিধানিক প্রতিষ্ঠানের গুরুত্বপূর্ণ পদে নিয়োগ দেওয়া সুষ্ঠু ও নিরপেক্ষ নির্বাচনের অন্তরায় হতে পারে। আগারগাঁও নির্বাচন ভবনে নির্বাচন কমিশনের সঙ্গে বৈঠক শেষে এসব কথা বলেন জামায়াতের সেক্রেটারি জেনারেল মিয়া গোলাম পরওয়ার। তিনি আরও জানান, স্থানীয় সরকার নির্বাচনকে গ্রহণযোগ্য করতে কমিশনে 9 দফা প্রস্তাব জমা দিয়েছে জামায়াত। এমপিওভুক্ত শিক্ষকদের স্থানীয় সরকার নির্বাচনে অংশগ্রহণের সুযোগ না দেওয়ার সিদ্ধান্তেরও বিরোধিতা করে জামায়াত। ক্ষমতাসীন দলের একটা গুরুত্বপূর্ণ নীতি নির্ধারণী জায়গায় যিনি রাজনৈতিক দায়িত্ব পালন করেছেন, এরকম একজন ব্যক্তিকে ইলেকশন কমিশনের মতো একটা পলিটিক্যাল বডি, সাংবিধানিক বডিতে অতিরিক্ত সচিব পদে নিয়োগ দেওয়ার মধ্যে আজ্ঞাবহ থেকে তিনি যেন সরকারি দলের লোকদেরকে নির্বাচনে বিজয়ী করে নিয়ে আসতে পারেন, সেই ফাংশনটা উনি যেন এখানে বসে করতে পারেন, সেই তৎপরতার জন্যই তাকে এখানে স্পেশালি অ্যাসাইন করে এখানে অ্যাপয়েন্টমেন্ট দেওয়া হয়েছে। অবশেষে পুলিশের কবজায় চট্টগ্রামের তালিকাভুক্ত শীর্ষ সন্ত্রাসী ডেভিড ইমন। যশোরের ঝিকরগাছা সীমান্ত থেকে 4 সহযোগী সহ গ্রেপ্তার করা হয় তাকে। সম্প্রতি চট্টগ্রামে 2 কোটি টাকা চাঁদা না পেয়ে একটি ইন্টারনেট সেবাদানকারী প্রতিষ্ঠানে দিন দুপুরে হামলা, ভাঙচুর ও 35 লাখ টাকা লুটের পর নতুন করে আলোচনায় আসে তার গ্যাং। প্রতিনিধিদের তথ্যচিত্রে এই বিষয়ে আরো জানাচ্ছেন লিওন আজাদ। না, আমি ডেভিড ইমন বলতেছি। আপনি আমার ডিটেইলস পুলিশ কমিশনার থেকে জিজ্ঞেস করেন, আমার নাম্বারটা দেখায়েন, আপনি না চিনলে, বুঝছেন। গত 12 জুলাই চট্টগ্রাম নগরীর চকবাজার থানার চন্দনপুরা বাখুলিয়া অ্যাক্সেস সড়কে digital.net নামের একটি ইন্টারনেট সেবাদানকারী প্রতিষ্ঠানে হামলা চালায় সন্ত্রাসীরা। 2 কোটি টাকা চাঁদা দাবি এবং তা না পেয়ে এই হামলা চালানো হয় বলে অভিযোগ ওঠে। আপনি 2 কোটি টাকা রেডি রাখিবেন আর প্রতি মাসে 10 লাখ টাকা করে দিবেন, তাহলে আপনি ব্যবসা করেন, না হলে ব্যবসা করিয়েন না, না হলে ব্যবসা আমরা করবো। আপনার কয়টা লাইন আছে আমার সবকিছু জানা আছে, বুঝছেন। আপনার বায়োডাটা সবকিছু নিয়ে আমি কল দিছি আপনারে। ঘটনার দিন দুপুরে ডেভিড ইমনের সঙ্গে প্রতিষ্ঠানের মালিক আদিল বিন মামুনের এই ফোনালাপ সামাজিক যোগাযোগ মাধ্যম ও আইন শৃঙ্খলা বাহিনীর হাতে আসে। ফোনালাপে 5 আগস্টের পর তার বিরুদ্ধে 17 থেকে 18টি খুনের মামলা হওয়ার কথা উল্লেখ করে প্রতিষ্ঠান বন্ধ করে দেওয়ার হুমকি দেয় ইমন। ব্যবসা আমরা করব, আপনারা ব্যবসা করিয়েন না, আপনার সহযোগিতা এটা করলে হবে। জাস্ট আপনারা 15-20 বছর ধরে ব্যবসা অনেক করছেন, আর করিয়েন না। সিসিটিভি ফুটেজে দেখা যায় ধারালো অস্ত্র হাতে 30 থেকে 35 জন সন্ত্রাসী হঠাৎ কার্যালয়ে ঢুকে আসবাবপত্র ও কম্পিউটার ভাঙচুর করে এবং নগদ টাকা লুট করে। এ ঘটনায় ডিএনএন-এর ম্যানেজার শামসুজ্জোহা মিনহাজ বাদী হয়ে চকবাজার থানায় একটি মামলা দায়ের করেন। পুলিশ জানিয়েছে, দীর্ঘদিন ধরে ডেভিড ইমন ও তার সহযোগী রায়হানকে ধরতে অভিযান চলছিল। চট্টগ্রাম শীর্ষ সন্ত্রাসী এবং অস্ত্রধারী, যিনি কিছুদিন পূর্বে বিভিন্ন ধরনের অপকর্ম করেছে, তো তাকে গতকাল রাত 3টার পরে আমাদের যশোর কোতোয়ালি থানার ঝুমঝুমপুর নামক একটি জায়গা থেকে আমাদের ডিবি পুলিশের 4টি চৌকস দল এবং থানা পুলিশের সমন্বয়ে আমরা চেকপোস্ট করে তাকে তার 3 সহযোগী সহ আমরা তাদেরকে গ্রেপ্তার করতে সক্ষম হই। অবশেষে সকালে যশোর থেকে 5 সহযোগী সহ সন্ত্রাসী ইমনকে গ্রেফতার করা হয়েছে। পুলিশ জানায়, গ্রেফতারকৃত সবাই শুটার। এটি আমাদের গোয়েন্দা তথ্যের ভিত্তিতে এবং চট্টগ্রাম জেলা পুলিশের অধিযাচনের কারণে আমরা তাদেরকে গ্রেফতার করতে সক্ষম হই। শীর্ষ সন্ত্রাসী ডেভিড ইমনের গ্রেফতারের ফলে চট্টগ্রামের অপরাধ জগতে স্বস্তি ফিরবে বলে মনে করছেন স্থানীয়রা। লিওন আজাদ, RTV। এদিকে রাজধানীর মোহাম্মদপুর ও আদাবরে চাঁদাবাজি, মাদক কারবার, কিশোর গ্যাং নিয়ন্ত্রণ ও বিএনপি নেতা হত্যাকাণ্ডে অভিযুক্ত মনোয়ার হোসেন লেদু ওরফে লেদু হাসানকে গ্রেফতার করেছে র্যাব 2। দুপুরে মিডিয়া সেন্টারে র্যাব জানিয়েছে, মঙ্গলবার রাতে মোহাম্মদপুর থানাধীন মোহাম্মদিয়া হাউজিং সোসাইটির এলাকায় বিশেষ অভিযান চালিয়ে তাকে গ্রেফতার করা হয়। লেদু হাসানের বিরুদ্ধে হত্যা, অস্ত্র, মাদক সহ বিভিন্ন অপরাধে রাজধানীর একাধিক থানায় মোট 32টি মামলা রয়েছে। নবোদয় হাউজিং ইউনিট বিএনপি সাধারণ সম্পাদক আবুল বাশার বাদশাহ হত্যা মামলার অন্যতম প্রধান অভিযুক্ত তিনি।
রাজধানীর মোহাম্মদপুর থানাধীন মোহাম্মদিয়া হাউজিং সোসাইটি গ্রেপ্তারকৃতদের 164 ধারার জবানবন্দিতে জানা যায় লেদু হাসানি বাদশাকে হত্যার জন্য মূল হত্যাকারী পারভেজকে অস্ত্র সরবরাহ করেছিল। মনোয়ার হোসেন লেদু ওরফে লেদু হাসান রাজধানীর মোহাম্মদপুর হাউজিং সোসাইটি এলাকায় অবস্থান করছে। প্রাপ্ত তথ্যের ভিত্তিতে র্যাব 2-এর একটি আভিযানিক দল উক্ত এলাকায় বিশেষ অভিযান পরিচালনা করে এবং মনোয়ার হোসেন লেদুকে গ্রেপ্তার করে। আপিল বিভাগে বিচারাধীন মামলার তথ্য গোপন করে একই বিষয়ে হাইকোর্টে আরেকটি মামলা করায় শিল্প প্রতিষ্ঠান জিপিএইচ ইস্পাতকে 5 কোটি টাকা জরিমানা করেছেন আদালত। এই অর্থ পরিশোধ করতে হবে 1 মাসের মধ্যে। ব্যয় হবে জুলাই আন্দোলনে আহত যোদ্ধাদের চিকিৎসা ও কল্যাণে। এদিকে মামলাটিতে বেআইনি সুবিধা নিতে কোম্পানিটি ঘুষ প্রস্তাব দিয়েছিল বলে জানান অ্যাটর্নি জেনারেল। GM মাহমুদের রিপোর্টে বিস্তারিত। 27টি ব্যাংকে প্রায় 2100 কোটি টাকা ঋণ খেলাপি দেশের শীর্ষস্থানীয় ভারী শিল্প প্রতিষ্ঠান জিপিএইচ ইস্পাত। এ বিষয়ে মামলা চলমান সর্বোচ্চ আদালতে। এ ঋণ খেলাপি থেকে অব্যাহতি পেতে এর আগে হাইকোর্টে রিট করে কোম্পানিটি। হাইকোর্টে সেই রিট খারিজ হলে আদেশের বিষয়ে করা আপিল চেম্বার জজ আদালতে বিচারাধীন। তবে এখানেই থেমে নেই জিপিএইচ ইস্পাত। এসব তথ্য গোপন করে একই বিষয়ে আবারও রিট আবেদন করে উচ্চ আদালতে, কিন্তু বিধি বাম ধরা পড়ে যায় অ্যাটর্নি জেনারেল অফিসের কাছে। কোম্পানিটির বিস্তারিত ইতিহাস তুলে ধরেন রাষ্ট্রের আইন কর্মকর্তারা। সেটি আমলে নিয়ে 5 কোটি টাকা জরিমানা করে হাইকোর্ট। 27টি ব্যাংকের প্রায় 2100 কোটি টাকার মতো এই ডিফল্টার হিসেবে তার নামটা যেন প্রকাশিত না হয়, সেই মর্মে তিনি আদালতের কাছ থেকে একটা অন্তর্বর্তীকালীন নিষেধাজ্ঞা পেয়েছিলেন। আমি আদালতকে বলেছি যে এটা সম্পূর্ণভাবে সাপ্রেশন অফ ফ্যাক্ট, তারা তথ্য গোপন করেছেন এবং কোর্টের প্রতি একটা ফ্রড প্রতারণা আশ্রয় নিয়েছেন। তো আদালত আমার এই বক্তব্যটি শুনেছেন এবং আদালত এই জিপিএইচ ইস্পাতকে 5 কোটি টাকা অর্থদণ্ড দিয়েছেন। মামলায় বেআইনি সুবিধা পেতে অনৈতিক প্রস্তাব দেওয়া হয়েছিল বলেও জানান অ্যাটর্নি জেনারেল। অর্থবিত্তবৎশালী মানুষের অনেকের মধ্যে 2-1 জনের মধ্যে ধারণা তারা সব মানুষকে বুঝি করায়ত্ত করতে পারেন, এবং রাষ্ট্রের প্রধান আইন কর্মকর্তা হিসেবে কেউ যদি অ্যাটর্নি জেনারেলকে এ ধরনের কোনো অনৈতিক কথার প্রস্তাব কিংবা দেওয়ার চেষ্টাও করেন, সেটা তো একটা অফেন্স। জরিমানার অর্থ 1 মাসের মধ্যে সুপ্রিম কোর্টের রেজিস্ট্রার জেনারেলের কাছে জমা দিতে বলেছে আদালত। সেই সঙ্গে এই অর্থ জুলাই আন্দোলনে আহত যোদ্ধাদের চিকিৎসা ও কল্যাণে ব্যয় করার নির্দেশ দেওয়া হয়েছে। GM মাহমুদ, RTV, ঢাকা। চট্টগ্রাম 2 আসনে বিএনপির বিজয়ী প্রার্থী সরওয়ার আলমগীরের দায়িত্ব পালনে নিষেধাজ্ঞা চেয়ে করা আবেদন কার্যতালিকা থেকে বাদ দিয়েছে আপিল বিভাগ। এর ফলে এমপি হিসেবে দায়িত্ব পালনে আর কোনো বাধা রইল না বলে জানিয়েছেন অ্যাটর্নি জেনারেল ব্যারিস্টার রুহুল কুদ্দুস কাজল। সকালে প্রধান বিচারপতির নেতৃত্বাধীন আপিল বিভাগ এই আদেশ দেন। এর আগে 12 জুলাই সরওয়ার আলমগীরের প্রার্থিতা বৈধ ঘোষণার রায় স্থগিত চেয়ে আবেদন করেন একই আসনের জামায়াত প্রার্থী মোহাম্মদ নুরুল আমিন। পরে আবেদনটি চেম্বার আদালতের কার্যতালিকায় ওঠে। এ নিয়ে জামায়াত প্রার্থীর আইনজীবী বলেন, সরওয়ার আলমগীরের বিষয়টি প্রমাণ করে নির্বাচন কমিশন এবং আইন আদালতকে ইচ্ছেমতো ব্যবহার করছে সরকার। শুনানি হয় তখন জামাতের প্রার্থীর আপিলটি নামঞ্জুর করা হয়, অর্থাৎ জনাব সরওয়ার আলমগীর সাহেবের মনোনয়নপত্রটি বৈধ ঘোষণা করা হয়। ইলেকশন কমিশনকে সরকার যদি এইভাবে ব্যবহার করে নিজের ইচ্ছা মতো তড়িঘড়ি করে যা ইচ্ছে তাই করাতে চান, করাতে পারবেন, কিন্তু এটি কোনো ভালো দৃষ্টান্ত হবে না। জুলাই গণ অভ্যুত্থানের মানবতা বিরোধী অপরাধ মামলায় কার্যক্রম নিষিদ্ধ আওয়ামী লীগের সাধারণ সম্পাদক ওবায়দুল কাদের সহ 7 জনের বিরুদ্ধে সাক্ষ্য গ্রহণ হয়। আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনাল 2-এর এই মামলায় সাক্ষ্য দিচ্ছেন তদন্ত কর্মকর্তা। অন্যদিকে ট্রাইব্যুনাল 1-এ আওয়ামী শাসনামলে ডিজিএফআই এর জয়েন্ট ইন্টারোগেশন সেলে গুম নির্যাতনের মামলায় শেখ হাসিনা ও সেনা কর্মকর্তা সহ 13 জনের বিরুদ্ধে সাক্ষ্য দিয়েছেন গুমের ভুক্তভোগী এক ব্যক্তি। পরে একই ট্রাইব্যুনালে জুলাইয়ের মানবতাবিরোধী অপরাধে ওয়ার্কার্স পার্টির সভাপতি রাশেদ খান মেনন ও সাবেক মন্ত্রী কামরুল ইসলামের বিরুদ্ধে সাক্ষ্য নেওয়া হয়। এসব মামলার বিচারিক কার্যক্রমের জন্য সকালেই গ্রেফতার মোট 5 আসামিকে ট্রাইব্যুনালে হাজির করা হয়। সড়ক নির্ভরতা কমিয়ে নদীপথে পণ্য পরিবহন বাড়ানো গেলে 60% পর্যন্ত খরচ কমানো সম্ভব বলে মনে করছেন বিশেষজ্ঞরা। তবে এর জন্য নৌপথের নাব্যতা বাড়ানোর তাগিদ তাদের।
ঢাকা চেম্বার আয়োজিত খাল খনন কর্মসূচির ভূমিকা শীর্ষক সেমিনারে পানি সম্পদ মন্ত্রী শহীদুদ্দিন চৌধুরী অ্যানি আবারও 20,000 কিলোমিটার খাল খননের কথা জানান। বলেন, খাল দেশের রক্তনালী, সমন্বিত উদ্যোগ ছাড়া নদী খাল রক্ষা করা সম্ভব নয়। আরও জানাচ্ছেন তৌহিদুর রহমান। একসময় দেশের প্রায় 24,000 কিলোমিটার খাল নেটওয়ার্ক থাকলেও বর্তমানে এর প্রায় 55% বেশি ভরাট বা দখল হয়ে গেছে। অন্যদিকে দেশের 77% পণ্য এখনও সড়ক পথে পরিবহন হয়, যাতে বাড়ছে পরিবহন ব্যয়, যানজট ও জ্বালানি খরচ। ডিসিসিআই আয়োজিত সেমিনারে বক্তারা বলেন, নদী খাল পুনরুদ্ধার করা গেলে ঢাকা চট্টগ্রাম নৌপথে পণ্য পরিবহন খরচ কমে আসবে, পাশাপাশি কৃষি সেচ খরচও কমবে, এগিয়ে যাবে গ্রামীণ অর্থনীতি। খাল নদী বিল খনন সংস্কারকে গ্রামীণ ভৌত কাঠামো সামগ্রিক কর্মসূচি হিসেবে ভাবতে হবে এবং শহর কাঠামোর মধ্যেও স্থানীয় জনগণকে সুবিধাভোগী নয়, শুধুমাত্র সুবিধাভোগী নয়, কাস্টোডিয়ান অভিভাবক হিসেবে তাদের যুক্ত করতে হবে। পানি সম্পদ মন্ত্রী বলেন, খাল ও নদীর স্বাভাবিক সংযোগ নষ্ট হলে কৃষি, পরিবেশ, নৌ পরিবহন ও পানি ব্যবস্থাপনা ক্ষতিগ্রস্ত হবে। কোন খালের সঙ্গে কোন নদীর অথবা কোন ছোট খালের সঙ্গে বড় খাল, কোন শেষ খালের সঙ্গে কোন খালের সংযুক্তি ঘটাইতে না পারি, প্রবাহ যদি ঠিক না থাকে, প্রত্যেকটা সেক্টরকে যদি আমি অ্যাডজাস্ট না করতে পারি, তাহলে আমার এই 20,000 কিলোমিটার খাল খনন বিফলে যাবে। পদ্মা ব্যারেজ ও তিস্তা মহাপরিকল্পনা বাস্তবায়নে সরকার কাজ করছে বলেও জানান তিনি। খাল খনন কর্মসূচির পাশাপাশি যে পদ্মা ব্যারেজ এবং তিস্তা নিয়ে যে আমাদের মহাপরিকল্পনা, সেটা নিয়ে আমাদের বিশেষ সেমিনার রয়েছে। সেখানে আমাদের অনেক স্টাডির ব্যাপার আছে, সেটা দেশীয় এবং বিদেশি স্টাডির প্রয়োজন। খাল খননে বড় চুরি ঠেকাতে নজরদারি রয়েছে বলেও জানান পানি সম্পদ মন্ত্রী। মাল্টি মডেল ট্রান্সপোর্ট নেটওয়ার্ক গড়ার মাধ্যমে আগামী সমৃদ্ধ ও সুন্দর স্বনির্ভর বাংলাদেশ অন্যতম প্রধান চালিকা শক্তি হিসেবে কাজ করবে। তৌহিদুর রহমান, RTV, ঢাকা। দর্শক, সন্ধ্যার সংবাদ এই পর্যন্তই। রাতের সংবাদ 11:15টায় দেখার আমন্ত্রণ রইল। ধন্যবাদ সবাইকে। ধন্যবাদ।